Welcome to online class. This is Muhammad Abdul Awal, Assistant Teacher, Birganj Government Girls High School. Today I am going to discuss about the basic pattern of English sentence. If the students watch this class attentively, they will be able to learn the basic structure of English sentences. So dear students, let's get started the class. তাহলে ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের মূল বিষয়বস্তু হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ ইংলিশ সেন্টেন্স, অর্থাৎ ইংরেজি বাক্যের মূল গঠন। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটি ইংরেজি বাক্য অর্থাৎ সেন্টেন্স কিভাবে গঠিত হবে, তার কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, এই ক্লাসটি দেখলে তোমাদের কাছে সেটা পরিষ্কার হয়ে যাবে। ইংরেজি বাক্য গঠন করতে হলে মূলত বেশ কয়েকটি এলিমেন্ট সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। যেমন ইংলিশ সেন্টেন্সের গঠনে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অথবা কমপ্লিমেন্টস বা অ্যাডভার্ব, এইগুলো হলো মূল বিষয়। একটি ইংরেজি সেন্টেন্স গঠনের জন্য অবশ্যই জানতে হবে সাবজেক্ট সম্পর্কে ধারণা থাকতে হবে, ভার্ব সম্পর্কে ধারণা থাকতে হবে। ভার্ব বাংলাতে যেটাকে বলা হয় ক্রিয়াপদ, অবজেক্ট অর্থাৎ বাংলা ব্যাকরণে এটা হলো কর্মপদ, এগুলোর উপর বিশেষ ধারণা থাকতে হবে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইংরেজি বাক্যের মূল গঠন, মৌলিক গঠন, এবং এই মৌলিক গঠনটা হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্ম। অ্যাফার্মেটিভ ফর্ম সকল টেন্স, যে কোনো টেন্সের অ্যাফার্মেটিভ ফর্মের বাক্য গঠন করতে হলে এই স্ট্রাকচারটি অর্থাৎ এই কাঠামোটি অনুসরণ করতে হবে। সকল টেন্স, ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ, ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং মডালস দিয়ে যে সকল সেন্টেন্স গঠিত হয়, এই ধরনের যে কোনো সেন্টেন্সের অ্যাফার্মেটিভ ফর্মে অর্থাৎ হ্যাঁবোধক বাক্যে এই ফর্ম, এই গঠন, এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স গঠিত হবে। এই স্ট্রাকচারে যে সকল মৌলিক বিষয় আমি এখানে লিখেছি, এগুলোর উপর সংক্ষিপ্তভাবে আলোচনা করব। যেহেতু অনলাইন ক্লাসে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়, কারণ অনলাইন ক্লাস 15 থেকে সর্বোচ্চ 20 বা 25 মিনিট, এর বেশি হলেই ক্লাসটি অনেক বড় হয়ে যায়, আপলোডের সমস্যা হয়। যাক, সেগুলো পরের বিষয়। এখন তাহলে তোমরা মনোযোগ দিয়ে শোনো। যে কোনো ইংরেজি বাক্যের গঠনে প্রথমে সাবজেক্ট বসে। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে সাবজেক্ট কি, হোয়াট ইজ সাবজেক্ট? সংক্ষেপে সাবজেক্ট অর্থাৎ বাংলা ব্যাকরণে যেটাকে বলা হয় কর্তা, অর্থাৎ একটি বাক্যে মূলত যার সম্পর্কে আলোচনা করা হয় সেটি হলো বাক্যের সাবজেক্ট। বাংলা এবং ইংরেজি বাক্যের অ্যাফার্মেটিভ ফর্ম অর্থাৎ হ্যাঁবোধক বাক্যে বেশিরভাগ ক্ষেত্রে অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে সাবজেক্ট সেন্টেন্সের শুরুতেই বসে, অর্থাৎ প্রথমেই বসে সাবজেক্ট।
তো বাক্যে যার সম্পর্কে আলোচনা করা হয় সেটি হলো সাবজেক্ট। যেমন সুমন স্কুল যায়, এই যে বাক্যটা কার সম্পর্কে আলোচনা করা হয়েছে? সুমন সম্পর্কে। এটা হলো বাক্যের সাবজেক্ট। সাবজেক্ট বের করার আরেকটি সাধারণ পদ্ধতি হচ্ছে বাংলা বাক্যের ক্রিয়াপদকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই বাক্যের সাবজেক্ট। আর বাংলা বাক্যে ক্রিয়াপদ সাধারণত সেজে থাকে। যেমন এখানে যা, এটা হলো ক্রিয়াপদ। এখন যদি প্রশ্ন করা হয় কে যায়, তাহলে উত্তর আসবে এবার সুমন। তাই সুমনে হলো সাবজেক্ট। আমরা ভাত খাই, কারা খায়? উত্তর আমরা, আমরা সাবজেক্ট। এরকম সে বল খেলে, কে খেলে? সে, সে হলো বাক্যের সাবজেক্ট। আর সাবজেক্টের পজিশন হচ্ছে বেশিরভাগ বাক্যেই অধিকাংশ বাক্যেই সাবজেক্ট প্রথমে বসে। তবে বাক্যটিকে অবশ্যই অ্যাফার্মেটিভ হতে হবে, অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ। আমরা জানি যে কোনো সেন্টেন্সেরই সাধারণত যে কোনো সেন্টেন্সকে চারটি ফর্মে রূপান্তরিত করা যায়। একটা হলো অ্যাফার্মেটিভ তথা হ্যাঁ বোধক ফর্ম, নাম্বার 2 নেগেটিভ বা না বোধক ফর্ম, নাম্বার 3 ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক, অ্যান্ড নাম্বার 4 ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ, একই সাথে প্রশ্ন এবং না বোধক। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্ম, যেহেতু এই ফর্মটাই সর্বাধিক ব্যবহৃত হয় অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য। এই ফর্মটা জানা থাকলে, এই ফর্মটা সম্পর্কে ভালো ধারণা থাকলে নেগেটিভ, ইন্টারোগেটিভ এগুলো খুব সহজেই বুঝতে পারবে। তাহলে সাবজেক্ট সম্পর্কে মোটামুটি ধারণা দিলাম। এরপর দ্বিতীয় নাম্বার 2, সেন্টেন্স গঠনের যেটি প্রধান উপাদান সেটি হলো ভার্ব অর্থাৎ ক্রিয়াপদ। বাংলা ব্যাকরণে যেটাকে বলা হয় ক্রিয়া। এই ভার্ব ছাড়া ইংরেজিতে কোনো সেন্টেন্স গঠন হবে না। প্রমাণস্বরূপ তোমরা মনে মনে কল্পনা করো যে কোনো সেন্টেন্স, দেখবে যে সেখানে অবশ্যই একটি ভার্ব পাওয়া যাবে। এমনকি যদি সেটি মাত্র 2টি ওয়ার্ড দিয়ে যদি সেন্টেন্স হয়, দেখবে যে অবশ্যই সেখানে ভার্ব থাকবে। মূলত সেন্টেন্স গঠনের প্রধানত 2টি উপাদান লাগে, সাবজেক্ট এবং ভার্ব। এই সাবজেক্ট ভার্ব, তৃতীয় যে এলিমেন্টটা অবজেক্ট বা কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল বা আরও অন্যান্য অনেক কিছু, সেগুলো সেন্টেন্স যখন বড় হবে সেগুলো পর্যায়ক্রমে আসবে। বাক্য যত বড়ই হোক অথবা যত ছোটই হোক, যত ছোটই বাক্য হোক না কেন, সেন্টেন্স হোক না কেন, 2টি উপাদান থাকবে। যেমন আমরা ঘুমাই, উই স্লিপ। উই স্লিপ মাত্র 2টি ওয়ার্ড দিয়ে একটি সেন্টেন্স। এখন যদি আমরা দেখি এই দুটিতে উই হইল সাবজেক্ট, স্লিপ হইল ভার্ব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, কেউ যদি মনে করে যে আমি একটা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স গঠন করব এবং একটা ওয়ার্ড দিয়ে যদি সেন্টেন্স হয়ে থাকে, সাধারণত হয় না, অনেক ক্ষেত্রে স্পোকেনে বা কথোপকথনের ক্ষেত্রে আমরা অনেক সময় এক ওয়ার্ড দিয়েও সেন্টেন্স তৈরি করতে পারি। সেক্ষেত্রে দেখা যাবে 95% ক্ষেত্রে সেটি হবে ভার্ব অর্থাৎ ক্রিয়া। যেমন তোমরা মনে করো কেউ বাইরে গেলা,
দরজার এখানে আসে, এখানে বললেন যে স্যার মে আই কামিং? আমি বললাম খাম, অনলি একটা ওয়ার্ড, তার মানে কি আসো। এই যে একটি ওয়ার্ড দিয়ে সেন্টেন্স বললাম, এই খামটা বাংলা হলো ক্রিয়া, ইংরেজিতে এটা হলো ভার্ব। তাহলে এতক্ষণে আমরা জানলাম যে একটি ইংলিশ সেন্টেন্স গঠন করতে হলে যে দুটি উপাদান অবশ্যই প্রয়োজন, সেই দুটি উপাদান হচ্ছে একটা সাবজেক্ট, দ্বিতীয়টি হলো ভার্ব। তোমরা মনে রাখবে সাধারণত সাবজেক্ট এবং ভার্ব ছাড়া ইংরেজিতে কোনো সেন্টেন্স গঠিত হয় না। এখন ভার্ব কি? ভার্বের সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কাজ করা বোঝায়। কাজ করা বোঝায় এরকম যত ওয়ার্ড আছে সবগুলো হলো ভার্ব বা ক্রিয়াপদ। ভার্বের অনেকগুলো প্রকার রয়েছে। যেহেতু ক্লাসটা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর জন্য তোমাদের এখানে অতগুলো প্রকার জানার প্রয়োজন নেই, তবে পরবর্তীতে তো এগুলো জানতেই হবে। এখন সাধারণ সেন্টেন্স গঠনের জন্য তোমাদেরকে অবশ্যই ভার্বের অন্তত কমপক্ষে দুইটি প্রকার সম্পর্কে বিশেষ ধারণা রাখতেই হবে। সেই দুইটি প্রকার হলো অক্সিলিয়ারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব। এই অক্সিলিয়ারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের উপর অবশ্যই ধারণা রাখতে হবে। এক নম্বর হলো অক্সিলারি ভার্ব, AUXILIAR, অক্সিলিয়ারি ভার্ব। একে বাংলাতে বলা হয় সাহায্যকারী ক্রিয়া। এর আরেকটি নাম রয়েছে হেল্পিং ভার্ব। নাম্বার 2 প্রিন্সিপাল ভার্ব। এই দুইটি ভার্ব সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে। এক নম্বরে প্রিন্সিপাল ভার্ব, দুই নম্বরে অক্সিলারি ভার্ব। কিন্তু আমি অক্সিলারি ভার্বটাকে উপরে রেখেছি, এর কারণ হচ্ছে ইংরেজি সেন্টেন্সে যখন একই সাথে দুইটি ভার্ব থাকবে, অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্ব, তখন প্রথমে অক্সিলারি ভার্ব বসে, তারপর প্রিন্সিপাল ভার্ব বসে। অক্সিলারি ভার্ব হলো সাহায্যকারী ক্রিয়া, প্রিন্সিপাল ভার্ব হলো মূল ক্রিয়া। অক্সিলারি ভার্ব ছাড়াও সেন্টেন্স হতে পারে, কিন্তু প্রিন্সিপাল ভার্ব ছাড়া অর্থাৎ প্রধান ক্রিয়াপদ ছাড়া সেন্টেন্স গঠিত হয় না। এছাড়াও আরও বিভিন্ন ধরনের ভার্ব রয়েছে। ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ বাংলা ব্যাকরণে যেগুলোকে বলা হয় সকর্মক্রিয়া, অকর্মক্রিয়া। আরও ভার্বের প্রকারভেদ আছে। ভার্বের ফার্স্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল গঠনের দিক থেকে ভার্ব দুই প্রকার, স্ট্রং ভার্ব, উইক ভার্ব। এগুলোর আবার অন্য নাম রয়েছে ইরেগুলার ভার্ব অ্যান্ড রেগুলার ভার্ব। এছাড়া আরও বিভিন্ন ধরনের ভার্ব রয়েছে, যেমন ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্বের আবার প্রকার আছে। নন ফাইনিট ভার্ব আবার তিন প্রকার: পার্টিসিপল, ইনফিনিটিভ, জিরান্ড। পার্টিসিপল আবার তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এগুলো তোমরা পরবর্তীতে জানতে পারবে। কিন্তু এখন তোমাদেরকে এই দুই প্রকারের ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব এর উপর ধারণা অবশ্যই রাখতে হবে। নইলে আমি স্কুল যাচ্ছি এই ইংরেজিটা তোমরা করতে পারবে না। এই ধরনের অতি সাধারণ মানে খুব কমন সেন্টেন্স যেগুলো সচরাচর ব্যবহার হয়, এই ধরনের সেন্টেন্সগুলোর ইংরেজি করতে গেলে এই দুইটা ভার্ব অবশ্যই এই ভার্ব দুইটি অবশ্যই জানতে হবে। এখন প্রশ্ন, অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া, এই অক্সিলিয়ারি ভার্বের সংখ্যা কিন্তু খুব একটা বেশি নয়। এইগুলো মুখস্থ রাখতে হবে। আর প্রিন্সিপাল ভার্ব হাজার হাজার। প্রিন্সিপাল ভার্ব সারা জীবন মুখস্থ করলেও শেষ হবে না, কিন্তু অক্সিলিয়ারি ভার্বের সংখ্যা হাতে গোনা। এগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। আমি অক্সিলিয়ারি ভার্বের মূলত যে সকল অক্সিলিয়ারি ভার্বগুলো
আমরা ব্যবহার করি সেন্টেন্স গঠনে, আমি সেগুলো এই যে এখানে লিখেছি। এইগুলোকে আমি দুইটি ভাগে ভাগ করে রেখেছি। এক নম্বরে হলো এখানে টেন্স, অর্থাৎ টেন্সে যে সকল সাধারণ টেন্সে যে সকল অক্সিলারি ভার্ব ব্যবহার হয় সেগুলো আমি লিখেছি। এগুলো হয়েছে মোট 22টি। যারা খুব দুর্বল স্টুডেন্ট রয়েছে, মুখস্থের স্মরণ শক্তি কম, তারা যদি 22টি না পারলে অন্তত কমপক্ষে 12টি অক্সিলারি ভার্ব মনে রাখতে হবে টেন্সে। এগুলো আমি স্টার স্টার যেগুলোতে দিয়েছি এগুলো মুখস্থ করতে হবে। আর যাদের স্মরণ শক্তি একটু বেশি তারা সবগুলোই মুখস্থ করবে, কারণ 12টিকে আমি চিহ্নিত করে যে এগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়। এইগুলোকে আবার বলা হয় প্রাইমারি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কেন জানতে হবে? অক্সিলারি ভার্ব ছাড়া সাধারণত সেন্টেন্স গঠিত হয় না। অধিকাংশ ক্ষেত্রে অক্সিলারি ভার্ব ব্যবহার হয়। বিশেষ করে আমি যে কথাটা বললাম যে সাধারণত সেন্টেন্স গঠিত হয় না বলতে, সেন্টেন্সের নেগেটিভ এবং ইন্টারোগেটিভ ফর্ম, এই ফর্ম দুটি। অ্যাফার্মেটিভ ফর্মের বাক্যে অক্সিলারি ভার্ব ছাড়াও হতে পারে, কিন্তু আরও যে 3টা ফর্ম আছে এখানে তো শুধু অ্যাফার্মেটিভ ফর্ম নিয়ে আমি আলোচনা করছি। সেন্টেন্স যদি নেগেটিভ অর্থাৎ নাবোধক হয় অথবা ইন্টারোগেটিভ প্রশ্নবোধক হয়, সেই ক্ষেত্রে অবশ্যই অক্সিলারি ভার্ব ব্যবহৃত হবে, অল্প কিছু ব্যতিক্রম ছাড়া। 95% নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব ছাড়া হবে না। এখন তোমরা এই আমার এই কথাটাকে প্রমাণস্বরূপ মনে মনে যার যে সকল নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স জানা রয়েছে সেগুলো মনে মনে কল্পনা করো, আর আমার এই তালিকাতে দেখো কোনো না কোনো অক্সিলারি ভার্ব তোমরা অবশ্যই পেয়ে যাবো। তো 1 নম্বরে আমি যেগুলো করেছি টেন্সের অক্সিলারি ভার্ব ডু, ডাজ, এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাভ বিন, হ্যাজ বিন, ডিড, ওয়াজ, ওয়্যার, had been, shall, be, will be, shall have, been, will have been। এগুলো 22টি। মোট 12টি টেন্সের অক্সিলারি ভার্ব হলো 22টি। এছাড়াও আরেক ধরনের অক্সিলারি ভার্ব রয়েছে যেগুলোকে বলা হয় মোডাল অক্সিলারি ভার্ব। এগুলো বিশেষ বিশেষ অর্থ প্রদান করে, বিশেষ বিশেষ ক্ষেত্রে এই ভার্বগুলো ব্যবহৃত হয়। মোডালসের সংখ্যা এখানে আমি দিয়েছি 7টি। শুড, উড, মে, মাইট, ক্যান, উড, মাস্ট, এই 7টি হলো মোডাল অক্সিলারি ভার্ব। আরও 2টি মোডাল অক্সিলারি ভার্ব রয়েছে যেগুলো এই যে টেন্সের এখানে চলে গেছে, শ্যাল, উইল, এই 2টাকে ধরলে মোট হচ্ছে 9টি। এগুলো হলো মূল মোডাল। এছাড়া কিছু সেমি মোডাল রয়েছে, যেমন নিড, ought to, dare, have to, has to ইত্যাদি। সেমি মোডালগুলো এখন তোমাদের না জানলেও চলবে। বিশেষ করে আমি এখানে যেই কয়েকটা অক্সিলারি ভার্ব দিয়েছি অবশ্যই এগুলো মনে রাখতে হবে। এখানে 22টি আর মোডাল দিয়েছি 7টি, মোট 22 এর সাথে 29টি। যাদের স্মরণ শক্তি কম তারা শুধু স্টার যেগুলো দিয়েছি অর্থাৎ 12টি, আর এখানকার 7টি 12 সাথে এই 19টি মনে রাখলেও এখন চলবে, তবে সবগুলোই মনে রাখতে হবে। অক্সিলারি ভার্ব তো অল্প, তোমরা ইচ্ছা করলে টেন্স ভিত্তিক মনে রাখতে পারো সিরিয়ালি। যেমন মুখস্থ করার পর একবার থ্রোলি বলতে হবে। এটা আমি বলছি শোনো, আমার মতো বলতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডু, ডাজ, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম, ইজ, আর, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন, হ্যাজ বিন, past indefinite did, past continuous was were, past perfect had, past perfect continuous had been, future indefinite shall will, future continuous shall be will be, future perfect shall have will have, future perfect continuous shall have been will have, টেন্সের গুলো শেষ। তারপর অল্প কয়েকটি মডেল মে, মাইট, ক্যান, কুড, শুড, উড, মে, মাস্ট, আর কিছু সেমি মডেল রয়েছে, সেই মডেলগুলো পড়ে জানলেও চলবে। এই তো অল্প কয়েকটি। এখন দেখো যে কোনো প্রশ্নবোধক বা প্রশ্নবোধক বাক্য বলো আর নাবোধক বাক্য বলো, এগুলোর ব্যবহার যেমন যদি বলা যায় হাউ আর ইউ, তুমি কেমন আছো, দেখো আর ব্যবহার হচ্ছে।
একটি প্রশ্নবোধক বাক্য হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, এই আর ব্যবহার হবে। এটা দেখো এখানে পাবা এই যে আর। আবার দেখো when do you get up, তুমি কখন ঘুম থেকে উঠো, ডু, এই যে দেখো ডু, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরকম যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স মনে মনে কল্পনা করে দেখো, এখান থেকে কোনো না কোনো অক্সিলারি ভার্ব অবশ্যই পাবে। আচ্ছা, নেগেটিভ সেন্টেন্স, she does not go to school, সে স্কুল যায় না। এই দেখো অক্সিলারি ভার্ব ব্যবহার হয়েছে ডাস। দেখো এই তালিকাতে এই যে ডাজের কম্পারে শুধু এই সেন্টেন্স নয়, যে কোনো নেগেটিভ সেন্টেন্স তোমরা মনে মনে কল্পনা করো, দেখবা এখান থেকে কোনো না কোনো অক্সিলারি ভার্ব অবশ্যই পাবে। তোমরা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে এগুলো অক্সিলারি ভার্ব সমূহ লিখে নিবে। এগুলো তোমাদের বোর্ড বইয়ে দেয়া আছে, বোর্ড বইতে অক্সিলারি ভার্বগুলো পাবে। আচ্ছা, এরপর তার মোটামুটি আমি ভার্ব সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দিলাম। এবার যে তৃতীয় যে উপাদানটি রয়েছে সেন্টেন্স গঠনের, সেটি হলো অবজেক্ট। অবজেক্টকে বাংলায় বলা হয় কর্মপদ। অবজেক্ট ছাড়াও সেন্টেন্স হতে পারে, আবার অবজেক্ট থাকতেও পারে সেন্টেন্সে। যেমন উই ইট রাইস, আমরা ভাত খাই। এখানে অবজেক্ট হচ্ছে এই বাক্যে রাইস। অবজেক্ট হলো কর্মপদ। অবজেক্ট বের করা পদ্ধতি খুব সহজ। আমরা জানি যে বাংলা বাক্যে ক্রিয়াপদ শেষে থাকে। বাংলা বাক্যের ক্রিয়াপদকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হবে অবজেক্ট। যেমন এই বাক্যটার অর্থ দেখো, আমরা ভাত খাই। প্রশ্ন করতে হবে ক্রিয়াপদকে, আর ক্রিয়াপদের অবস্থান হচ্ছে বাংলা বাক্যের শেষে। খাই, প্রশ্ন করো ক্রিয়াপদকে কে বা কারা, কে খায়, উত্তর আমরা। না, ও সরি, এইভাবে সাবজেক্ট বের হবে। অবজেক্ট বের করার পদ্ধতি হচ্ছে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। কি খাই, উত্তরে আসবে ভাত। এটা হলো অবজেক্ট। আবার দেখো, হি গেভ মি এ ফ্যান, সে আমাকে একটি কলম দিয়েছিল। এই বাক্যটাতে দুটি অবজেক্ট রয়েছে। সে আমাকে একটি কলম দিয়েছিল। কি দিয়েছিল, ক্রিয়াপদকে প্রশ্ন করতে হবে কি এবং কাকে দ্বারা। কি দিয়েছিল, উত্তর হলো একটি কলম, এটা একটা অবজেক্ট। আবার প্রশ্ন করো এবার, কাকে দিয়েছিল, কাকে দিয়েছিল আমাকে, এটিও আরেকটি অবজেক্ট। তাইলে আমরা অতি সহজে বুঝলাম যে বাংলা বাক্যের ক্রিয়াপদকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটাই হবে বাক্যের অবজেক্ট, এবং সেটি বুঝবে প্রিন্সিপাল ভার্বের পরে। ইংরেজি বাক্যে অবজেক্ট হবে প্রিন্সিপাল ভার্বের পরে, অর্থাৎ ভার্বের পর। অর্থাৎ ইংরেজি বাক্যের মূল গঠন হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ওই যে বললাম অবজেক্ট ছাড়াও সেন্টেন্স হয়। কিছু কিছু সেন্টেন্সে ওই ধরনের সেন্টেন্সের সংখ্যা কম। আমরা এই যে কমপ্লিমেন্ট পেতে পারি, অ্যাডভার্ব পেতে পারি। কমপ্লিমেন্ট হচ্ছে যখন সাবজেক্ট, আর এখানে যে কমপ্লিমেন্ট একই যদি ব্যক্তিকে বোঝায়, অর্থাৎ সাধারণত বি ভার্বগুলোতে কমপ্লিমেন্ট ব্যবহৃত হয়। যেমন
রাজু ইজ এ স্টুডেন্ট। রাজু একজন ছাত্র, অর্থাৎ রাজুও যায় স্টুডেন্টও তা। এই ধরনের ক্ষেত্রে এইগুলোকে বলে কমপ্লিমেন্ট। এইখানে দেখো যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে এরকম কোনো কিছু নেই, যে রাজু একজন ছাত্র, এটা হলো কমপ্লিমেন্ট। এইভাবে অ্যাডভার্ব আসতে পারে সেন্টেন্সের অবজেক্টের পরিবর্তে। উই গো দেয়ার, আমরা সেখানে যাই। ক্রিয়াপদকে কখন, কোথায়, কিভাবে দ্বারা প্রশ্ন করলে সাধারণত যে উত্তর পাওয়া যায় সেটা হয় অ্যাডভার্ব। এরকম অ্যাডভার্বও থাকতে পারে আমরা সেখানে যাই। তাহলে এই আলোচনার মূল আলোচনা হলো যে ইংরেজি সেন্টেন্সে অবশ্যই সাবজেক্ট এবং ভার্ব থাকবে। এর পরের অংশগুলো যে কোনোটা থাকতে পারে। এর সাথে আবার দেখা যাবে যে প্রিপোজিশন বা কনজাংশন যুক্ত হয়ে সেন্টেন্স আরও অনেক বড় হতে পারে। আর বড় বড় সেন্টেন্সে প্রিপোজিশন এবং কনজাংশন যুক্ত হবে, কিন্তু মূলত সাবজেক্ট এবং ভার্ব অবশ্যই থাকবে। ক্লাসটি আমি আর দীর্ঘায়িত করব না। এই ছকের উপর ভিত্তি করে কয়েকটি উদাহরণ দিয়ে ক্লাসটি শেষ করব। উই ইট রাইস, আমরা ভাত খাই। উই সাবজেক্ট, ইট হলো ভার্ব, সাবজেক্ট ভার্ব, রাইস হলো অবজেক্ট। আচ্ছা, এখন সেন্টেন্সে যখন অক্সিলারি ভার্ব থাকবে তখন প্রথমে বলবে অক্সিলারি ভার্ব, তারপরে বলবে প্রিন্সিপাল ভার্ব। দেখো এই বাক্যটাকে এবার আমরা নিয়ে যাবো যে আমরা ভাত খাচ্ছি। উই আর ইটিং রাইস। উই হলো সাবজেক্ট, আর ইটিং হলো ভার্ব, রাইস হলো অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। একটা বিষয় লক্ষ্য করো, দেখো এখানে দুইটি ভার্ব বসেছে। একটি হলো আর অক্সিলারি ভার্ব, ইটিং হলো প্রিন্সিপাল ভার্ব। কিন্তু ভার্ব ঠিকই ভার্বের জায়গায় বসেছে। প্রথমে সাবজেক্ট বসেছে সেন্টেন্সটিতে, তারপরে ভার্ব বসেছে, তারপরে অবজেক্ট বসছে। ঠিক এরকম করে কোনো কোনো সেন্টেন্সে দুটি অবজেক্টও থাকতে পারে। অবজেক্ট যদি দুইটি থাকে তাহলে প্রথমে বলবে, এই যে আমি এখানে ছক করে দিয়েছি, অবজেক্ট কর্মপদ দুটি থাকবে। প্রথমে বলবে ব্যক্তিবাচক অবজেক্টটি এবং তারপরে বলবে বস্তুবাচক অবজেক্টটি। অর্থাৎ এগুলোকে বলা একটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট এবং আরেকটা ডিরেক্ট অবজেক্ট। বাংলা ব্যাকরণে এই অবজেক্ট দুটিকে বলা হয়, একটা হলো মুখ্য কর্মপদ এবং আরেকটি হলো গৌণ কর্মপদ। যেমন হি গেভ মি এ পেন। হি সাবজেক্ট, গেভ হলো ভার্ব, মি এ পেন অবজেক্ট। এই বাক্যে রয়েছে অবজেক্ট দুটি। কি দিয়েছিল? একটি কলম। কাকে দিয়েছিল? আমাকে। দুইটি অবজেক্ট। এই দুইটি অবজেক্ট যখন সেন্টেন্সের মধ্যে থাকবে তখন প্রথমে নিয়ম অনুযায়ী যেটা ব্যক্তিবাচক অবজেক্ট, সে আমাকে একটি কলম দিয়েছিল, আমাকে আর একটি কলম, এই দুটার মধ্যে আমাকেটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, এই জন্য এটা বসছে প্রথমে। আর বস্তুবাচক অবজেক্ট পরে বসবে দুটি অবজেক্ট থাকলে। অবশ্য উল্টাপাল্টা করেও লেখা যাবে, সেক্ষেত্রে একটি প্রিপোজিশন ব্যবহার হবে, হি গেভ এ পেন টু মি। এগুলো তোমরা পরবর্তীতে জানতে পারবে। এখন সেন্টেন্স কিভাবে বড় হয় দেখো, এই আর একটি উদাহরণ দিয়ে আমি ক্লাসটি শেষ করব। ওই যে একটু আগে লিখেছিলাম উই ইট রাইস, উই ইট রাইস লিখলাম। এখানে এখন আমি যদি একটা কনজাংশন যুক্ত করি, উই ইট রাইস সো দ্যাট, একটা কনজাংশন যুক্ত করলাম, সো দ্যাট মানে যাতে বা যেন। আবার দেখো এইদিকে আরেকটা সাবজেক্ট, উই মে অথবা ক্যান লিভ। আমরা ভাত খাই, এই সেন্টেন্সটি অর্থাৎ আমরা ভাত খাই যেন বা যাতে করে আমরা বাঁচতে পারি। দেখো অনেকগুলো ওয়ার্ড ব্যবহৃত হয়েছে, কিন্তু এই মূল স্ট্রাকচার এটি। আমরা যদি এই কনজাংশনটাকে যদি বাদ দিই, সো দ্যাট যাতে বা যেন, তাহলে দেখো আবার ওই যে একই সাবজেক্ট ভার্ব অবজেক্ট।
আবার এখানে দেখো ওই সাবজেক্ট ভার্ব ওই মেইল, এইটা অবজেক্ট নাই, দুইটাই ভার্ব। সেই ক্ষেত্রে একটা হচ্ছে মোডাল ভার্ব, মোডাল অক্সিলারি ভার্ব। মোডাল অক্সিলারি ভার্বের পর সবসময় ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। এই জন্য আগেই বলেছি অবজেক্ট ছাড়াও সেন্টেন্স হয়। এই যে সেন্টেন্সটা অনেক বড় হলো, এখানে কি যুক্ত হইল? একটা কনজাংশন যুক্ত, এরকম কনজাংশন প্রিপোজিশন ইত্যাদি ইত্যাদি যুক্ত হয়ে সেন্টেন্সগুলো অনেক বড় হবে। কিন্তু সেন্টেন্সের মূল গঠন এইটাই। এই জন্যই আমি শিরোনাম দিয়েছি বেসিক স্ট্রাকচার অফ ইংলিশ সেন্টেন্স। লিখে দিয়েছি যে অ্যাফার্মেটিভ ফর্ম সকল টেন্স, অর্থাৎ সকল টেন্সের হাফেজত বাক্যে, এমনকি সেটা যদি ভার্ব টু বি এর বাক্য অথবা ভার্ব টু হ্যাভ, ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইট দিয়েও হয়, তবুও এই অনুযায়ী ইংরেজি সেন্টেন্স গঠিত হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা আমার এই পর্যন্তই। তোমাদের দেওয়া থাকলো, পড়া দেওয়া থাকলো, অক্সিলারি ভার্বগুলো অবশ্যই অবশ্যই তোমরা মুখস্থ করবে, একেবারে থরলি মুখস্থ। টেন্সের সিরিয়ালে মুখস্থ করবে। ঠিক এইভাবে প্রেজেন্ট ইনডিফিনিট ডু ডাস, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন হ্যাজ বিন, পাস্ট ইনডিফিনিট ডিড, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়্যার, পাস্ট পারফেক্ট হ্যাড, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন, ফিউচার ইনডিফিনিট শ্যাল উইল, ফিউচার কন্টিনিউয়াস শ্যাল উইল বি, ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ উইল, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। মুখস্থ করে আবার উল্টা দিক থেকে আনে আসবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন, ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ উইল, ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি উইল বি, ফিউচার ইনডিফিনিট শ্যাল উইল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন, পাস্ট পারফেক্ট হ্যাড, পাস্ট কন্টিনিউয়াস was where, past indefinite did, present perfect continuous have been has been, present perfect have has, present continuous am is are, present indefinite do does। প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট এই দুইটি টেন্সের শুধুমাত্র অ্যাফার্মেটিভ ফর্ম বাদে, অর্থাৎ নেগেটিভ এবং ইন্টারোগেটিভ ফর্মের ক্ষেত্রেই শুধু অক্সিলারি ভার্ব ব্যবহার হয়। অ্যাফার্মেটিভ ফর্মে এই দুইটি টেন্সে কোনো অক্সিলারি ভার্ব ব্যবহার হয় না। পরবর্তীতে যখন তোমাদের টেন্স পড়ানো হবে, টেন্স সম্পর্কে বিস্তারিত যখন পড়ানো হবে তখন তোমরা এগুলো বুঝতে পারবে। তবে প্রাথমিকভাবে তোমরা এই অক্সিলারি ভার্ব কয়েকটা মুখস্থ রাখবে। আর প্রিন্সিপাল হল হাজার হাজার এগুলো সারা জীবন মুখস্থ করতে হবে। তাহলে আজকের ক্লাসটি আমার এই পর্যন্তই। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।